ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের MDC3 পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন, যেটা এবারে তোমাদের পরীক্ষা আসার খুবই সম্ভাবনা রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ উত্তর ভিডিওতে আপলোড করে দিচ্ছি, দেখে নাও। কোনো সাম্রাজ্যের উত্থান যেমন সত্য, তেমনি তার পতনও সুনিশ্চিত। মানুষ জন্মগ্রহণ করলে যেমন তার মৃত্যু অনিবার্য, তেমনি কোনো সাম্রাজ্যের সূচনা হয় ঠিকই, তার পতনও সুনিশ্চিত। তো কেন এই গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল তার সম্পূর্ণ উত্তর তোমরা। জীবদেহে যেমন জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে, তেমনি যে কোনো রাজবংশের অধীনে সাম্রাজ্যের উত্থান, বিস্তার ও পতন আছে। ইতিহাসে নিয়মই যে কোনো সাম্রাজ্যের উত্থানের পর একসময় পতন অনিবার্য। প্রাচীন ভারতের প্রচণ্ড প্রতাপশালী গুপ্ত সাম্রাজ্য এই নিয়মের ব্যতিক্রম হতে পারেনি। কালের অমোঘ নিয়মেই খ্রিস্টীয় 5ম শতকের শেষভাগ থেকে গুপ্ত সাম্রাজ্যের গৌরব সূর্য মধ্য গগন থেকে ক্রমে পশ্চিম দিগন্তের দিকে ঢলে পড়তে শুরু করে এবং 6ষ্ঠ শতকের মধ্যভাগে তা সম্পূর্ণ অস্তমিত হয়। গুপ্ত সাম্রাজ্যের এই পতনের মূলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণ ছিল। সাম্রাজ্যের বিশাল আয়তন, অভ্যন্তরীণ বিদ্রোহ, আর্থিক সংকট, বিদেশি আক্রমণ, দুর্বল উত্তরাধিকারী, প্রাদেশিক স্বাধীনতা ঘোষণা প্রভৃতি বহুমুখী কারণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচিত হলো। 1 নম্বর পয়েন্ট দেখে নাও, সুযোগ্য উত্তরাধিকারীর অভাব। শক্তিশালী রাজাদের শাসনের উপর ভিত্তি করে বিশাল গুপ্ত সাম্রাজ্য দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যের উত্তরাধিকারীরা ছিলেন দুর্বল ও অযোগ্য। স্কন্দগুপ্তের পর থেকে একে একে অযোগ্য রাজারা সিংহাসনে বসে থাকেন। স্কন্দগুপ্তের পরবর্তীকালে পুরুগুপ্ত, নরসিংহগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত প্রমুখ রাজাদের বিশাল গুপ্ত সাম্রাজ্য টিকিয়ে রাখার মতো যোগ্যতা ও ক্ষমতা ছিল না। বুধগুপ্তের পর থেকে গুপ্ত সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। এবার দেখে নাও সাম্রাজ্যের বিশালতা। সমুদ্রগুপ্ত ও অন্য গুপ্ত রাজারা যে বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল, তা পরবর্তীকালে গুপ্ত রাজাদের পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব ছিল। যোগাযোগ ব্যবস্থার অভাব ও অন্যান্য কারণে পরবর্তীকালে সাম্রাজ্যের দূরবর্তী স্থানগুলিতে তাদের নিয়ন্ত্রণ শিথিল হতে থাকে। বিশাল সাম্রাজ্য রক্ষার জন্য যে শাসন কাঠামো, সামরিক অর্থনৈতিক শক্তি দরকার, তা পরবর্তীকালের গুপ্ত রাজাদের ছিল না। সিংহাসনের উত্তরাধিকার নিয়ে গুপ্তরাজ পরিবারে অন্তর্কলহ গুপ্ত সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর সিংহাসনের অধিকার নিয়ে পুরুগুপ্ত, স্কন্দগুপ্ত ও ঘটোৎকচগুপ্তের মধ্যে বিরোধ বাধে এবং স্কন্দগুপ্ত জয়ী হন। স্কন্দগুপ্তের মৃত্যুর পর পুরুগুপ্ত ও দ্বিতীয় কুমারগুপ্তের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে পুরুগুপ্ত সিংহাসন লাভ করেন। পুরুগুপ্তের মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের ফলে গুপ্ত সাম্রাজ্যকে ভানুগুপ্ত, নরসিংহগুপ্ত ও বৈনগুপ্তের মধ্যে 3 ভাগে বিভক্ত করতে হয়। স্কন্দগুপ্তের সময় থেকে উত্তরাধিকার নিয়ে রাজপরিবারে এই বিরোধের ফলে গুপ্ত সাম্রাজ্যে যে অনেকাংশে দুর্বল হয়ে পড়েছিল তা বলাই বাহুল্য। এরপর দেখে নাও ধর্মীয় কারণে যুদ্ধ বিমুখতা। প্রথম দিকে গুপ্ত রাজারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং যুদ্ধনীতির ওপর আস্থাশীল ছিলেন, কিন্তু পরবর্তীকালে গুপ্ত রাজারা বৌদ্ধ ধর্ম ও অহিংসার আদর্শ গ্রহণ করে যুদ্ধের গুরুত্বের প্রতি উদাসীন হয়ে পড়েন। প্রথম কুমারগুপ্ত বৌদ্ধ ধর্মের আদর্শে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলেন। স্কন্দগুপ্ত তার পুত্র বালাদিত্যকে বৌদ্ধ ধর্মের আদর্শে প্রভাবিত করেছিলেন। হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে হুন নেতা মিহিরকুল বালাদিত্যের রাজত্বের দিকে এগিয়ে আসতে থাকলে বালাদিত্য আক্রমণের পথে না গিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। পরে পরাজিত মিহিরকুল বন্দী হলেও বালাদিত্য মায়ের অনুরোধে তাকে মুক্তি দেন। আর্যমঞ্জুশ্রী মূলকল্প থেকে জানা যায় যে বালাদিত্য বৌদ্ধ ধর্মের আদর্শে মাত্র 36 বছর বয়সে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে বুধগুপ্ত, নরসিংহগুপ্ত, তথাগতগুপ্ত প্রমুখ গুপ্ত সম্রাটও বৌদ্ধ ধর্মের আদর্শে প্রভাবিত ছিলেন, ফলে গুপ্ত সাম্রাজ্যের খাদ্যশক্তি নষ্ট হয়ে যায়। দেখো রাজকর্মচারীদের অকর্মণ্যতা। গুপ্ত যুগে সুগঠিত আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রাজকর্মচারীদের পদ ছিল বংশানুক্রমিক এবং তারা বেতনের পরিবর্তে ভূমি পেতেন। এর ফলে একদিকে যেমন রাজকোষের আয় কমে যায়, অন্যদিকে তেমনি প্রশাসনে অযোগ্য কর্মচারীর আধিক্য দেখা দেয়, ফলে গুপ্ত প্রশাসন ক্রমশ দুর্বল হতে থাকে। পরের পয়েন্ট দেখো আর্থিক সংকট। বিভিন্ন কারণে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। ব্রাহ্মণ ও রাজকর্মচারীদের ভূমিদানের ফলে রাজকোষে রাজস্ব আদায় অনেক কমে যায়। বৈদেশিক আক্রমণের ফলে সাম্রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়ে। স্কন্দগুপ্তের রাজত্বের শেষ দিকে খাদ মেশানো স্বর্ণমুদ্রা দেখা যায়।
পশ্চিম ভারত গুপ্তদের হাতছাড়া হলে সেখানকার আয় থেকে গুপ্ত রাজারা বঞ্চিত হন। অন্য অঞ্চলগুলিও একে একে হাতছাড়া হলে গুপ্তদের রাজস্ব আদায় কমে যায়। চতুর্থ পঞ্চম শতকে রোম সাম্রাজ্য ধ্বংস হলে রোম ভারত বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ভারতের অর্থনীতির যথেষ্ট ক্ষতি হয়। ডক্টর রামচরণ শর্মার মতে এর ফলে গুজরাটের রেশম শিল্পীরা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক সংকটের ফলে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়। এরপর দেখো সামন্ত প্রথা। এককেন্দ্রিক গুপ্ত শাসন ব্যবস্থা পরবর্তীকালে ক্রমশ আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিণত হয়। সম্রাটরা ব্রাহ্মণ ও রাজকর্মচারীদের যে ভূমি ও গ্রাম দান করতেন তা শাসন, বিচার, শান্তিরক্ষা প্রভৃতি সমস্ত ক্ষমতা সামন্ত প্রভুদের হাতে চলে যেত। এমনকি দান করা ভূমির খনিজ সম্পদও আর রাজাদের অধিকারে থাকতো না। পরবর্তী গুপ্তযুগে এইভাবে গুজরাটে মৈত্রেক বংশ, কনৌজে মৌখরী বংশ, মান্দাসরে যশবর্মন প্রভৃতি সামন্ত শক্তির উত্থান ঘটে। ক্রমে সামন্ত প্রভুদের ক্ষমতা ও সংখ্যা বৃদ্ধি পেলে গুপ্ত রাজার ক্ষমতা হ্রাস পেতে থাকে, যা সাম্রাজ্য রক্ষার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। দেখো স্থায়ী সৈন্যদলের অভাব। গুপ্ত সম্রাটদের কোনো নিজস্ব এবং স্থায়ী সৈন্যবাহিনী ছিল না। তারা তাদের সামন্তদের সৈন্যবাহিনীর ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতেন। যুদ্ধের জন্য প্রয়োজনীয় হাতি ও ঘোড়ার বিষয়েও গুপ্ত সম্রাটদের অন্যের ওপর নির্ভর করতে হতো। স্বাভাবিকভাবেই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সামন্তবাবুর কাছ থেকে সংগ্রহ করা সৈন্যদের মধ্যে কোনো একতা ও শৃঙ্খলা থাকতো না। এমন অবস্থায় রাষ্ট্রের পক্ষে সাম্রাজ্য টিকিয়ে রাখা মুশকিল ছিল। এরপর দেখে নাও বৈদেশিক আক্রমণ। বিভিন্ন সময়ে পুষ্যমিত্র, বাকাটক, হুন প্রভৃতি বৈদেশিক জাতির ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। প্রথম কুমারগুপ্তের আমলে পুষ্যমিত্রের আক্রমণ এবং বুধগুপ্তের আমলে বাকাটকদের আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের আধিপত্যের প্রাচীরে গভীর ফাটলের সৃষ্টি করে। স্কন্দগুপ্ত ও তার পরবর্তীকালে হুনদের ক্রমাগত আক্রমণের ফলে সাম্রাজ্যের ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়ে। এই বৈদেশিক জাতিগুলির আক্রমণের ফলে দুর্বল সাম্রাজ্যের আর্থিক শক্তি ভেঙে পড়ে এবং সীমান্ত অঞ্চলে শাসকদের স্বাধীনতা ঘোষণার পথ প্রস্তুত হয়। এরপর দেখে নাও প্রাদেশিক স্বাধীনতা ঘোষণা। বিভিন্ন কারণে যখন গুপ্ত সাম্রাজ্য দুর্বল ও বিপর্যস্ত, তখন সুযোগ বুঝে প্রাদেশিক শাসনকর্তারা একে একে স্বাধীনতা ঘোষণা করতে থাকে। মান্দাসরের শাসক যশবর্মন গুপ্ত অধীনতা ছিন্ন করে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। ডক্টর মজুমদার মনে করেন যে যশোধর্মণই প্রকৃতপক্ষে গুপ্ত সাম্রাজ্যের ওপর মরণ আঘাত এনেছিলেন। ক্রমশ কনৌজের মৌখরী বংশ, বলভীর মৈত্রিক বংশ, থানেশ্বরের পুষ্যবর্তী বংশ ও অন্য প্রাদেশিক শাসনকর্তারা স্বাধীনতা ঘোষণা করেন। পশ্চিম ভারতে পঞ্চম শতকের শেষ দিকে গুপ্তদের আধিপত্য প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এইভাবে গুপ্ত সাম্রাজ্য ক্রমশ খণ্ড বিখণ্ড হয়ে যায়। একদম উত্তরের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। এবারে মূল্যায়নে আমাদের কি লিখতে হবে দেখে নাও। এইভাবে বিভিন্ন কারণে গুপ্ত সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে শুরু করে এবং পতনের দিকে এগিয়ে যায়। এই বংশের শেষ রাজা ছিলেন জীবিতগুপ্ত। 500 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের ফলে ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি আবার ধ্বংসের মুখে পড়ে। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি তোমরা এইভাবে যদি উত্তরটি লিখতে পারো তাহলে ভালো মার্কস পেতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন সেটাও অবশ্য কমেন্ট বক্সে লিখে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।